শেষ পর্যন্ত ওই যে বলে নিয়তিতে যা থাকে তাই হয়। আর মানে আমি যেখানে যাই বা আমার এরকম ধরনের কিছু জিনিসপত্র হলে না টের খুব সহজেই পাই, বুঝতে পারি যে কিছু একটা গড়বড় হচ্ছে। তো কি জানি না কপালে সেদিন ছিলই ওই বাড়িতে থাকতে হবে, আমরা থেকেও গেলাম। যে যার বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম যে আজকে আর ফিরছি না। আর বাড়িতে তো এইসব কথা বলার প্রশ্নই ওঠে না, তাহলে তো মানে একদম দেবে ঝাড় ওখানেই। রাত্রিবেলা হয়েছে, ডিনার সমস্ত পর্ব টর্ব মিটে গেছে, আমরা গল্প করছি, রীতিমতো ভালোই আড্ডাটা জমে উঠেছে, আর কোনো রকম সমস্যা কিন্তু নেই। তখন রাত কটা হবে, 11টা 15-20 মতো হবে। এবার বৌদি বলল যে তাহলে তোমরা কথা টথা বলো, আর বিছানা পাশের ঘরে করে দিয়েছিল। এবার আমাকে বলছিল যে বৌদি বলছিল তাহলে তুমি আমার সাথে শুয়ে পড়বে, আর বাকিরা তাহলে দাদার সাথে হল ঘরটায় শুয়ে পড়বে। তুমি একাই মেয়ে গেছিলে? আমি একাই মেয়ে গেছিলাম, আমার টিমের মধ্যে আমি একাই মেয়ে, ঠিক আছে, বাকি টিম মেম্বাররা ছেলে। যাই হোক, তো এবারে আমি বললাম ঠিক আছে বৌদি তাহলে আমি তোমার পাশে শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। তা বৌদি বললো ঠিক আছে তোমরা গল্প টল্প করো, আমি দেখছি পুচকেটা কি করছে, ছেলেটা, ওকেও তো খাইয়ে টাইয়ে দিয়েছে। তা এবার আমিও বৌদির পিছন গিয়েছি, একবার গিয়ে দেখলাম ছোটটা কিন্তু টিভি দেখছে, ঠিক আছে। আবার আমি এদের সাথে গল্প করতে চলে আসি, গল্প টল্প করছি, তখন ওই 11টা 15-20 মতো বাজে, ঠিক আছে। দাদা বললো আমি একটু ওয়াশরুমে যাব, তোরা বস। আমরা বললাম ঠিক আছে তুমি যাও। এবার আমরা বসে টসে আছি, ভালো কথা। দাদা গেছে ওই ধরো 11টা 15-20 যদি হয়, 11টা 25-26 দাদা দেখি মানে তোমার ওয়াশরুমের দরজাটা ধমধম করছে, ঠিক আছে। এবার আমরা ভাবছি যে কি হলো রে বাবা আবার ওয়াশরুমে। এবার গেছি সবাই ছুটে, বৌদিও এসছে ওই ঘর থেকে। এবার এসছি সবাই মিলে, যখন ওয়াশরুমের সামনেটায় গেছি দেখছি ওয়াশরুমের দরজাটা বাইরের দিক থেকে ছিটকিনি আটকানো। আচ্ছা। এবার দাদা বলছে খোল অসভ্য ছেলে, শয়তান ছেলে, খোল, তোর আজকে দেখছি তুই কতবার বেড়েছিস, এইরকম করছে। তা বৌদির ছিটকিনিটা খুলে দিয়েছে। দাদা বাইরে বেরিয়ে এসে জানো ছেলে কি করেছে, অথচ ছেলে কিন্তু পাশের ঘরে টিভি দেখছে, আমরা সবাই দেখেছি, ঠিক আছে। জানো ছেলে কি করেছে, ছেলে এরকম একবার করে লাইটের সুইচটা অন অফ করছে, যদি লাইটটা কেটে যায় তার উপর ছিটকিনি দিয়ে রেখেছে। তখন বৌদি বলছে তুমি কি বলছো এইসব উল্টো পাল্টা, ছেলে তো ওই ঘরে টিভি দেখছে। বলছে না ওই বদমাইশিটা করেছে। এবার দাদা তখন না মানে বিশাল রেগে গিয়েছে, মানে দাদা বুঝতে চাইছে না, কিন্তু এটা তো হওয়া পসিবলই না, ছেলে তো টিভি দেখছে, আমিও দেখেছি নিজে। বলছে না ওই করেছে, তুমি জানো না, তুমি ছেলেকে প্রশ্রয় দিচ্ছ। এবার বৌদি না পুরো কেঁদে ফেলেছে। দাদা একটু শান্ত হয়ে তারপর বাইরের দিকে গেছে সিগারেট খেতে, বৌদি পুরো কেঁদে ফেলেছে আমাদের সামনে। বলছে বিশ্বাস করো তোমাদের একটা কথা বলছি, এই বাড়িতে আসার পর থেকে যতদিন আমরা এই বাড়িতে রয়েছি, ছেলেটা আগে তো এরকম ছিল না, আগে তো আমরা বম্বেতে থাকতাম, ছেলেটা খুব শান্ত শিষ্ট, যেরকম একটা আর 5টা সাধারণ বাচ্চা হয় ঠিক ওই রকমই বাচ্চার মতো হাব ভাব করতো। এইরকম এই বাড়িতে এসে না ইদানিং বদমাইশিটা বেশি হয়ে গেছে, আর যা কাজ করছে না সেগুলো প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কাজ করছে। আর তোমার দাদা আর আমার মধ্যেও না কিরকম খিটিমিটি লেগেই রয়েছে, ঝগড়াঝাটি লেগেই রয়েছে, কিছু শান্তিপূর্ণভাবে কিছু আমাদের সুরাহা হচ্ছে না, সব সময় ঝগড়াঝাটি কিছু একটা ব্যাপার নিয়ে হলেই ওই রকম লেগে যাচ্ছে অশান্তি। তখন আমরা বললাম ঠিক আছে বৌদি ঠিক হয়ে যাবে সব, তুমি এতটা টেনশন নিও না, তুমি এসো আমাদের সাথে গল্প টল্প করো। এবার সেদিন রাত হয়েছে, আমরা শুয়েছি যে যার মতো, কোনো কিন্তু অসুবিধা ছিল না। আচ্ছা। রাত 2:30 নাগাদ দেখছি, আচ্ছা এবারে বলি, বৌদির সাথে আমার শোয়ার কথা ছিল যে ঘরটায়, সেই ঘরটায় 2টো খাট ছিল। একটা খাটে হচ্ছে বৌদি আর বাচ্চাটা শুয়েছে, আর একটা খাটে আমি শুয়েছি, আর বাকি ঘরটায় দাদার সাথে ওরা শুয়েছে হল ঘরে। যাই হোক, এবার ওই 2:30 মতো হবে, তার ঠিক একটু আগেই আমি ফোন চেক করেছি, মানে ওই তোমার আমি যখন ফোন চেক করেছি তখন 2:15-20, ঠিক আছে। আর ঘটনাটা যখন ঘটেছে তখন রাত 2:30, আমি মানে মোবাইলে টাইমটা দেখছি কি ঘটনা ঘটেছে। আমি তো আমার মতো ওদিক ফিরে শুয়ে রয়েছি, হঠাৎ দেখি বৌদি চেঁচাচ্ছে অনন্যা ওঠো দেখো কি করেছে ছেলেটা। এবার আমি তড়িঘড়ি উঠেছি, মোবাইলের মানে ওই লাইটটা চালিয়েছি, তখন দেখছি ওই ঘড়িতে 2:30 বাজে। ছেলেটা দেখছি কি যে খাটের তোমার ওই স্ট্যান্ডগুলো থাকে, ব্যাটন বলে, যেখানে ওই মশারি টশারি টাঙানোর যে এগুলো আর কি, হ্যাঁ ছত্রি, ওই ছত্রিটা ধরে দেখি ছেলেটা না ঠিক মানে সাপড়া যেরকম
আঁকিয়ে বাঁকিয়ে টাইপের লতানি হয়ে দেখবে গাছের ডালে বা কঞ্চিতে ঠিক লতানোর মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা থাকে না, এ সাঁটতে পারিনি কিন্তু খানিকটা লতানো আকারে পা দুটোকে একদম মুড়িয়ে দিয়ে হাত দুটোকে মুড়িয়ে দিয়ে দাঁত মানে মুখটা পুরো হাঁ করে ছত্রিটা কামড়ে ধরে রয়েছে ছেলেটা, ঠিক আছে? আচ্ছা, বা আমি মানে হকচকিয়ে গেছি যে এরকম কি দেখছি। যে আমি উঠেছি সাথে সাথে কিন্তু ছেলেটা মানে ওই ছত্রিটা ছেড়ে দিয়েছে আর ধমাস করে পড়েছে পুরো নিচটায়, আর কাঁদতে লেগেছে। ওর তো মাথা ফুলে পুরো আলু। কে তুলেছে পাশের ঘর থেকে, এরাও সব ছুটে টুটে এসছে। এবার তখন দাদা বলছে এ খুব বার বেড়েছে। বৌদি ওখানে বলা শুরু করেছে এ বার বাড়েনি, বাড়িটা খারাপ, তোমাকে আমি বারবার বলছি আমাদের মধ্যেও অশান্তি লেগে রয়েছে, তুমি একটু এই জিনিসটা ভেবেচিন্তে দেখো। দাদা বলছে তোমার এইসব উল্টোপাল্টা কথা আমার সামনে বলো না তো, এই বার বেড়েছে, আমাদের ওইখানে আরও বেশি কড়া শাসনে ছিল, কিছু করতে পারতো না, এখানে এসে হাতির 5 পা গজিয়েছে, এসব বলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো তখন আমরা বলছি যে ঠিক আছে তোমরা তোমাদের মধ্যে অশান্তি করো না, এসব ছেড়ে টেড়ে দাও, ঠিক হয়ে যাবে, চাপ নিও না, ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। বৌদি এবার আমাকে বলছে ফিসফিস করে তুমি একটু থেকে যাবে। এবার আমি তো মনে মনে বুঝতেই পারছি যে এটা তো গন্ডগোলের বাড়ি, আমি ওখানে মানে ওদের এই যে অশান্তি হচ্ছে, পরের দিন তো সকালে আমাদের যাওয়ার কথা আছে। তো বৌদি বলছে আমি যদি না গিয়ে একটু থেকে যাই পরের দিনটা। কিন্তু সত্যি কথা বলতে মানে আমিও তো একজন স্ক্রিপ্ট রাইটার, একটা চ্যানেলে রয়েছি, আমাদের ডেলি এপিসোডের কাজ করতে হয়, তো আমার থাকাটা ওখানে কোনোভাবেই পসিবল নয়, প্লাস কলম কলকাতার কাজকর্মও থাকে। তো আমি বৌদিকে বোঝাই যে বৌদি যদি কোনো রকম অসুবিধা হয় আমাদেরকে ফোন করো, আমরা তোমার সবসময় পাশে আছি, কিন্তু থাকতে তো আমি পারবো না, প্লাস আমার মাও তো বাড়িতে একা থাকেন, আমার পক্ষে এটা চাপ আছে। সকালবেলা হয়েছে, ছেলেটা কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে? এবার বৌদি বললো একটা ওকে ডাক্তার দেখিয়ে নিতে হবে, কারণ পড়েছে তো ধমাস করি। তখন আমি বললাম মনে হয় না অতটাও লেগেছে, কারণ লাগলে ও কিন্তু সেই চিৎকার করে কাঁদতো, যেটুকুনি কেঁদেছে বরফ টরফ দেয়াতে কিন্তু কান্নাটাও ঠিক হয়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছে, ঠিক আছে? পরের দিন সকালবেলাতে আমরা যখন বেরোচ্ছি, বুঝতে পেরেছ, সকালবেলা আলো টালো ফুটে গেছে, কোনো সমস্যা কিছু হয়নি। তারপর আর কি হলো, ওই যে আমাদের টিম মেম্বার দেখেছিল যে ওই যে ফুটবলটা দুম করে মানে আমাদের সামনে এসে পড়লো, দেখেছিল ছাদের মধ্যে কেউ একজন মানে ছোট একটা বাচ্চার প্রতিমূর্তি, দাদার ছেলে ভেবেছিল। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। ও আবার ছাদের দিকে তাকিয়ে বললো ভাই কেউ যেন একটা সরে গেল, একদম গেটের একটু আগেই, মানে যেখানে আগের দিন বলটা এসে পড়েছিল। কটা বাজে তখন মোটামুটি কটা হবে, ওই 6টা ধরো, 6টা 10-15। আচ্ছা এবার হ্যাঁ সকালবেলা। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন বেরিয়ে পড়েছি উঠোনটার মানে ওপর দিয়ে যাচ্ছি, তো আমাদের কিন্তু গেট অবধি দাদা আর বৌদি এগোতে আসেনি, ওরা ওই মেন গেট অবধি ছেড়ে দিয়েছিল, আমরাই বারণ করেছিলাম, কারণ রাতে তো একটা যাই হোক গেছে খাটাখাটনি একটা ওই রকম ব্যাপারও হয়েছে। হ্যাঁ, তো এইবারে আমরা বললাম তোমাদের আর এগোতে হবে না, আমরা মেন গেট দিয়ে বেরিয়ে চলে যাব। এবার ও যখন ছাদে বললো যে ভাই কেউ যেন একটা সরে গেল, তখন আমি আর কিছু বলিনি, গাড়িতে উঠে ওকে আমরা জিজ্ঞাসা করছি যে তুই কাকে দেখলি? বলছে ভাই এবার যেন মনে হলো কোনো একটা মেয়েকে দেখেছি। এবার আমাদের মনে তুই ইয়ার্কি মারছিস না কি? কালকে বললি যে দাদার ছেলে, তারপর বললি দাদার ছেলের মতো চেহারার কাউকে দেখিসনি, আজকে একটা মেয়েকে দেখেছিস? বলছে সত্যি বলছি, আমার যেন মনে হলো লাল ফ্রক পরা কোনো একটা মেয়ে সরে গেল। বললাম ইয়ার্কি মারিস না, কিন্তু ওর চোখ মুখ কিন্তু সিরিয়াস এবং যথেষ্ট ভয় পেয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো এমনিতেই তো বুঝতে পারছি বাড়িটা মোটামুটি একটা ওই রকম ধরনের গন্ডগোলের কিছু রয়েছে, তা আমরা আর এই ব্যাপারটা নিয়ে ঘাঁটাইনি, আমরা কলকাতা ফিরে এসেছি।